মর্নিং তে জিমিন দুজনেই ফ্রেশ হয়ে নিচে আসে। দিদা ওই যে। জিমিন, তুই এতটা কেয়ারলেস কি করে হতে পারিস? 10টা বাজে, এটা ব্রেকফাস্ট করার টাইম। কেন, কি হয়েছে? তুমি তো এই নিয়ে আগে কিছু বলনি। ভুলে যাস না তে, তুই এখন পোয়াতি। পেটে একটা সন্তান থাকলে তার কথাটা ভেবে টাইমিংটা একটু চেঞ্জ করতে হয়। কারণ এখন তোর কথা শুধু ভাবলে হবে না, তোর থেকে বেশি তার খিদে পাবে। এই দেখ না, আরেকটাকে দেখ, তার পেটে যে কটা আছে জানি না, কখন থেকে গিলেই যাচ্ছে। তুমি কি কোনোভাবে কথাটা আমায় বললে? না না বাবা, তুই খা, তোর কতই লাগবে তুই খা। এই ঘরে তো দুটো পোয়াতি, একটা মেয়ে একটা ছেলে। তাই নাকি দিদি? তুমি এই সুখবরটা না দিলে আমি তো জানতেই পারতাম না আমার অ্যাসিস্ট্যান্টও প্রেগনেন্ট। এই যে হোক টির দে, তুই প্রেগনেন্ট? দেবো তো, নিশ্চয়ই দেবো। আপনি আমার কত যুগের মাইনে আটকে রেখেছেন, আগে ওগুলো ক্লিয়ার করুন। থাক, দরকার নেই, চলো তে, এমনি লেট হয়ে গেছে, ব্রেকফাস্ট করি গিয়ে। তারা দুজনে গিয়ে টেবিলে বসে, মহিলাটি খাবার দিয়ে দেয়। জিমিন প্লেটটা তুলে নিয়ে গন্ধটা শোকে। কইতে ঠিকই তো আছে। মহিলাটি এসে তেল প্লেটটা তুলে নেয়, তার সঙ্গে যে বেরো। এই সময় এমন একটু হয়, ভালো জিনিসের গন্ধ লাগে, কোনো ব্যাপার না, আমি নতুন কিছু বানিয়ে আনছি। কিন্তু এটা কি হলো? আমার প্লেটটা দাও। অন্য কোথাও গিয়ে বসে খা, যাতে তেল নাকে গন্ধ না যায়। যে হোক চেয়ার থেকে উঠে পড়ে এবং মহিলাটির হাত থেকে দুটো প্লেটই নিয়ে নেয়। আমি আবার খাবার নষ্ট হতে দেখতে পারি না, দুটো প্লেটই দাও, আমি খেয়ে নিচ্ছি। সেই তো তে ম্যাম এটা খাবে না। যে হোক দুটো প্লেট নিয়ে সোফার মধ্যে বসে পড়ে আর খেতে লাগে। মহিলাটি আবার তের জন্য অন্যরকম ডিশ করে আনে। তের এবারে ওটা ভালো লাগে, তে খেতে থাকে। জিমিন, তোর প্লেটটা নিয়ে উঠে যা, জিওপের পাশে গিয়ে বসে খা, নালে তোর খাবার থেকে তেল গন্ধ লাগবে। জিমিন আর কি করবে, নিজের খাবারটা নিয়ে জেহবের পাশে গিয়ে বসে পড়ে। আফটার ব্রেকফাস্ট ওরা তিনজনে একসঙ্গে বসে হাসি মজা গল্প সল্প করছিল। জিমিন হঠাৎই শুনতে পায় রুমে তার ফোন বাজছে। জিমিন সঙ্গে সঙ্গে উঠে রুমে চলে যায়, দেখে তার নয় তের ফোনটা বাজছে। জিমিন ফোনটা রিসিভ করে। হ্যালো তেমা, কেমন আছিস? মা, আমি জিমিন বলছি, একটু ওয়েট করো, তে নিচে আছে, যাচ্ছি। না না থাক, আমি আসলে তোমার সাথেই কথা বলতে চাইছিলাম। আসলে গত 1 মাস তে আমার কাছে ছিল না, তারপরে আস্তে না আস্তে তোমার কাছে চলে গেল। আমার তের কথাটা খুব মনে পড়ছে, একে দেখতে ইচ্ছা করছে। আমি তো তোমার বাড়ি চিনি না, তাহলে চলে যেতাম। তুমি কি আমার তোমার বাড়ি নিয়ে যাবে? এ বাবা, মা এমন করে বলছো কেন? তুমি তো আমার বাড়ি আসবে, এটা আবার বলার কি আছে? তোমায় কষ্ট করতে হবে না, আমি তোমায় আনতে যাচ্ছি। জিমিন ফোনটা কেটে নিচে নেমে আসে আর জেহবকে একটু সাইডে ডাকে। জেহব, আমি একটু বেরোচ্ছি। আমি যখন বাসায় থাকবো না, তোরই কিন্তু দায়িত্ব থেকে ফুল প্রোটেক্টে রাখা এবং হাসি খুশিতে রাখা। আমি যদি এসে কোনোভাবে শুনি তুই দুঃখ পেয়েছে, তাহলে কিন্তু তোর অবস্থা খুব একটা ভালো হবে না। উফ, একই কথা 14 বার। জেহব মুখ বেঁকিয়ে চেয়ারে গিয়ে বসে পড়ে। জিমিন কোথায় গেল? বাইরে। আরে সেটা তো আমিও দেখলাম, কিন্তু বাইরে কোথায় গেল? তা আমি কি করে জানবো? আমায় কি বলে গেল নাকি? তাহলে এতক্ষণ তোমার সাইডে দেখে কি বললো? বললো আমি বেরোচ্ছি, তের খেয়াল রাখবি। ব্যাস এইটুকু। কে বলে গেল না যে ও কোথায় বেরোচ্ছে? তোকে বলে গেল ও বেরোচ্ছে। তুই কি আর বউ নাকি? এটা আমি কি করে জানবো? আমার কোনো ইচ্ছা নেই স্যারের বউ হওয়ার। দিদি, কিছু ভালো মন্দ খেতে ইচ্ছা করছে, অর্ডার করি? না না, এই সময় একদম বাইরের খাবার নয়, বাইরের খাবারে প্রচুর ভেজাল থাকে। আমরা দুজনে হাতে হাতে রান্না করে দেবো। দুজনে মানে? আমি এখন কিছু করতে পারবো না। তুই করবি না, তোর ঘাড় করবে। তাড়াতাড়ি কিচেনে আয়, আমি গেলাম। ধুর, ভালো লাগে না। এই আর কত খাবেন আপনি? যে ড্রেসটা পরে আছেন সেটা তো গায়ে একদম ফিটিং হয়ে গেছে। জেহব, তুমি আমাকে মোটা বললে? না, একদমই না। কে বললো? আপনি তো বিশ্বের রোগা। তার মানে তুমি বলতে চাইছো আমি একদম টিং করছি রোগা? কিচ্ছু শরীরে নেই আমার। এ বাবা, না না, আমি তেমন ভাবে বলতে চাইছি না। মহিলাটি টেবিলে অনেক সবজি এনে রাখে। না তেমা, এগুলো বসে বসে সব ছাড়িয়ে দাও, এখানে কিছু কাটাকাটির ব্যাপার নেই। আমি তবে সব ঘাস পাতা। আমি কিন্তু এখন প্রেগন্যান্ট দিদি। বাচ্চা তোমার পেটে আছে মা, হাতে নেই। এমন কোনো কঠিন কাজ দিইনি, শুধু বসে বসে এগুলো ছাড়িয়ে দেবে। আমি করব না দিদি, যে হোককে বলো, ওর জন্য অলরেডি কাজ রেডি আছে। এই তুই তাড়াতাড়ি কিচেনে আয়, আমি গেলাম। ইস, এইসব ইজি কাজ যদি আমাকে দিত। তা না, এখন কিচেন যেতে হবে, কত কত কঠিন কাজ রেডি আছে। আপনি অনেক ভালো কাজ পেয়েছেন তে ম্যাম। যে হোক, তুমি আমাকে ম্যাম বলে ডাকো কেন? শুধু তে বলবে, আর আপনি কেন তুমি করে বলবে? বলবো, স্যার যদি বকে।
ও কেন বকতে যাবে? আমি বলছি তো। তাছাড়া আমরা তো সমবয়সী। তোমার সাথে তুমি যা বলে ডাকো ডাকবে, কিন্তু আমাকে তে বলেই ডাকবে। আর ওসব আপনি টাপনি নয়, তুমি করে কথা বলবে। ওকে, খুন্তিটাকে নিয়ে যাবো। 10 মিনিট হয়ে গেল একজনকে কিচেনে ডেকেছি। আসছি। জিমিন ড্রাইভ করছে, জিন পাশে বসে আছে। আচ্ছা জিমিন, আমার মেয়ে তোমাদের বাড়িতে খুশি আছে তো? মা, আমার মনে হয় না আমার বাড়িতেও কখনো কষ্ট পায় বলে। বাকিটা আপনি বাড়িতে চলুন, বুঝে যাবেন। এহব এসে ধপ করে সোফায় শুয়ে পড়ে। আর পারছি না গো, দিদা কত কাজ করায়। যে হোক, তোকে আরাম করতে পাঠাইনি, তাড়াতাড়ি সবজিগুলো নিয়ে আয়। এ কি, তুমি তো কোনো সবজি ছাড়াওনি। এ মা, নিচগুলো ছাড়িয়েছো কেন? ওপরগুলো ছাড়াতে হতো তো। আমি তো সবজিগুলোর কোনটা উপর কোনটা নিচ কিছুই বুঝতে পারছি না, সবই তো একই লাগছে। ওহো, কে বলেছে? এগুলো তো ঢেঁড়স। নিচের দিকটা সরু, মাথার দিকটা গোল, বোঝাই তো যাচ্ছে। মহিলাটি কিচেন থেকে বেরিয়ে আসে। তোদেরকে আমি গল্প করতে বলেছি, ওদিকে করে দিকে আমি খুন্তি ধরে বসে থাকবো? এ মা, তোমাকে তো আমি উপর দিকটা ছাড়াতে বললাম, তুমি নিচগুলো ভেঙে রেখেছো কেন? আমি তো বুঝতে পারছি না কোনটা উপর কোনটা নিচ। কোন দিকে যাবো? ওদিকে রান্নাটা পুড়ে যাবে। যে হোক, ঝট করে কিচেনে যাই, রান্নাটা দেখ। আমি সবজিগুলো দেখি কি করা যায়। একটা মেয়ে পেয়েছি বটে, সবজির কোনটা উপর কোনটা নিচ কিছুই জানে না। যে হোক, ততক্ষণে বাটি করে একটু তরকারি নিয়ে চলে এসেছে। ও দিদা, দেখো তো, টেস্ট করার জন্য তুলে আনলাম। আরেকজন, সবজিগুলো এখনো কড়াইতে ছাড়াই হলো না, এ ঝোল তুলে নিয়ে চলে এসেছে। তাতে কি, একটু টেস্ট করো না। এখন জ্বালাস না তো বাপু, সবজিগুলো একই উল্টো পাল্টা হয়ে গেছে, সুন্দর করে কাটতে দে। আচ্ছা তে, তুমি টেস্ট করো। তে ঝোলটা টেস্ট করে। নট ব্যাড। দেখলে দিদা, তে আমার প্রশংসা করলো, মানে ভালোই হয়েছে। তুমি এবার একটু খাও। পরে খাবো, আমার এখন সময় নেই। যে হোক, খাও খাও করে ঘ্যান ঘ্যান করেই যাচ্ছিল। ওদিকে জিমিন জিনকে নিয়ে দরজা দিয়ে ভেতরে ঢুকছে। দূর দিদা, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, পা ব্যথা হয়ে গেল, একটু মুখে নাও না। ওরা কেউই দেখেনি, ওরা এসে গেছে। তে হেসে গড়াগড়ি খাচ্ছে। যাবি এখান থেকে, পরে নিচ্ছি বললাম তো। প্লিজ দিদা, মুখে নাও না একটু, কখন থেকে দাঁড়িয়ে আছি, আর ভালো লাগছে না। তুমি নেবো নেবো করে নিচ্ছই না। তোমার মুখে যদি একটু না দিয়ে আমার শান্তি হবে না। দিদাটি এবারে তার পাশে থাকা সবজির বাটিটা জেহপের দিকে ছড়ে। জেহপ সরে যায় এবং সেই বাটিটা গিয়ে জিমিনের মাথায় লাগে। জিমিন পড়ে যায়। গেল গেল, মাথাটা গেল আমার। এবারে সবাই ওদিকে তাকায়। জিন জিমিনকে তোলে। এ বাবা, ওঠো ওঠো, লাগেনি তো বাবা? দেখেছো দিদা, কখন থেকে বলছিলাম একটু মুখে নিতে, একটু মুখে নিলে কি হতো, তোমার জন্য স্যারের লাগলো। যে হোক, প্লিজ চুপ করো, আমার পেট ব্যথা করছে হাসতে হাসতে। এখানে তোমার হাসার কি হলো আমি তো বুঝতে পারছি না। তুমি তো আমারটা মুখে নিলে, তাহলে দিদার নিতে কি এত অসুবিধা? জিনের চোখ বড় বড় হয়ে যায়। এই শয়তান হারামজাদা, তোর কি মুখে নেব রে আমি? কেন? যেটা তে নিল ও তো টেস্টি বললো, তুমি কেন নিচ্ছ না? এই যে হোক, তুই ভালোভাবে বল, তুই কি মুখে নেওয়ার কথা বলছিস? আরে আমার হাতের বাটির তরকারির কথাটা বলছি। তেকে একবার বলতেই ও মুখে নিল, টেস্ট করলো, আর দিদাকে এতবার করে বলে যাচ্ছি, একবারও টেস্ট করে না। জিন ঘরের ভেতরে ঢুকে হাসি মুখে মহিলাটিকে নমস্কার জানায়। নমস্কার, আমি তের মা, কিং সবজিন। এ উঠে জিনকে গিয়ে জড়িয়ে ধরে। আরে নমস্কার নমস্কার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। তুমি আসবে কই আগে বলনি কেন? কারণ আমি আমার মেয়েকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আর ড্যাড, ওর কথা বাদ দে তো। দিদা তো এখনো পর্যন্ত মুখে নিচ্ছে না। আন্টি, আপনি তো নতুন, আপনি আমারটা মুখে নিন। জিন তো যেভাবে ডাবল মিনিং কথায় অভ্যস্ত নয়, তাই একটু ঘাবড়ে যায়। তো তুমি তরকারিটা টেস্ট করার কথা বলছো, তাই না? আমি বুঝতে পারছি না তোমরা সবাই আর কে কি ভাবছো। এই তরকারিটা ছাড়া আমি আর কিসের কথা বলবো? জিন তরকারি বাটিটা হাত থেকে নিয়ে টেস্ট করে। অনেক সুন্দর হয়েছে রান্নাটা। কে তুমি করেছো? হ্যাঁ আন্টি, আমি। থ্যাংক ইউ। আচ্ছা, আমি তো ঠিক তোমাকে চিনলাম না। আর আপনাকেও। জিমিন, তুমি যদি একটু ইন্ট্রোডিউস করে দাও তাহলে ভালো হয়। আমি হচ্ছি স্যারের না মাইনে দেওয়া অ্যাসিস্ট্যান্ট, আর উনি হচ্ছে সবার দিদা, যার 5খানা ছেলে মেয়ে। তোকে কে বলেছে আমার ইন্ট্রোডিউস করতে? নিজেরটা আমি নিজেই করতে পারি, তুই নিজেরটা কর না, তাহলেই হবে। আসলে বয়স্ক মানুষরা বেশি কষ্ট করুক আমি নিজের চোখে দেখতে পারি না। ও তাই নাকি? রান্নাঘর থেকে দেখে দেখে মরে যাই, তখন তুমি কষ্ট দেখতে পাও না। ইন্ট্রোডিউস করার সময় তোমার যত কষ্ট মনে হলো। যা রান্নাঘরে যা, গিয়ে দেখ রান্নাটা মনে হয় পুড়ে গেল।
আমি গ্যাস কমিয়ে এসেছিলাম, অত কাঁচা বুদ্ধি আমার নয়। মহিলাটি জিনের সামনে হাত জড়ো করে বলে। নমস্কার, আমি এই বাড়ির মেড। কেউ কিছু বলার আগেই জেহব বলে ওঠে, আসলে কি বলতো আন্টি, এত অবাক হওয়ার কিছুই নেই। তে নিজেই এই বয়স্ক দিদাটিকে বেছে এনেছে। এই ঘরে আগে 200-300টা কচি কচি মেয়েট থাকতো, তে ওদের সবাইকে বিদায় জানিয়ে এই বয়স্ক মানুষটিকে এনেছে। ইনার বয়স 70 থেকে 80 তো হবেই। সবাই ইনার বয় ইনাকে দিদি বলে ডাকে, আপনাকেও হয়তো ডাকতে হতে পারে, কিন্তু আমি একদম ভয় পাই না। তাই চড় থাপ্পড় খাওয়ার সত্ত্বেও আমি দিদা বলেই ডাকি। আচ্ছা আচ্ছা, বুঝেছি। তুমি তো ইন্ট্রোডিউস করানোর জায়গায় পুরো হিস্ট্রি বলে দিলে। জিমিন, তোমার অ্যাসিস্ট্যান্ট অনেক ভালো। কোথা থেকে খুঁজে এনেছো? সহজ সরল কথাগুলোকে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে বলে। ওটাই তোর প্রথম থেকে স্বভাব মা, সোজাভাবে কথা বলতে পারে না। কিছুই না, এই ছেলের মারের দরকার। আমি যদি ওর মা হতাম, সব উল্টো ভাষাকে মেরে সোজা করে দিতাম। আচ্ছা দিদি, আপনি এসেছেন যখন, আপনাকে লাঞ্চ করেই যেতে হবে। হ্যাঁ, ও নিয়ে কোনো চাপ নেই। আমি একেবারে সন্ধ্যের পরেই বাড়ি যাব, কিছু কাজ আছে। জিমিন গিয়ে তের পাশে বসে এবং তের কানে কানে বলে, জানোতে, যখন আমি তোমার মাকে বাড়ি থেকে বাইরে নিয়ে আসি, তখন তোমার মা ওখানে থাকা একটা গার্ডসকে বলে তোমার বাবাকে ফোন করতে এবং তাকে বলতে যে আমি জিমিনের সঙ্গে চলে গেলাম। মন ভাবে তোমার মা কথাটা বলছিল, আমার যেন মনে হলো আমি তোমার মাকে নিয়ে পালিয়ে আসলাম। তখন আমার আর জিজ্ঞেস করার সাহস হয়নি। তুমি একটু জিজ্ঞেস করো না কেন এমন বললো। তুমি আসার সময় গার্ডদেরকে বলে এসেছো যে তুমি জিমিনের সঙ্গে চলে আসছো। আবার কি ড্যাডকে কল করে বলতে? কিন্তু ড্যাড তো এটা জানতে পারলে ভীষণ রেগে যাবে। বাদ দে তো এসব কথা, ও আমি বুঝে নেবো। তুই বল, চেক আপ করিয়েছিস? ডক্টর কি বললো? সব ভালো তো? ওই তো বললো মেয়ে অনেক অপুষ্টি, তাকে খাওয়াতে দাওয়াতে হবে, টেনশন দিলে হবে না, হাসি মজার মধ্যে রাখতে হবে। জিন তের গায়ে মাথায় হাত দিয়ে বলে, বলছিলাম না তুই কতটা রোগা হয়ে গেছিস, ঠিক করে খাওয়া দাওয়া করছিস না নাকি? তে জিনের দিকে অবাক হয়ে তাকিয়ে বলে, তুমি জানো না, সেবারে আমি যখন জিমে গিয়ে ওয়েট চেক করিয়েছিলাম, ড্যাড ঠিকই বলেছিল আমি হাতির মতোই হয়ে গেছি। তারপরে যে ডক্টর কি করে বললো খাওয়া দাওয়া দরকার। দেখতে দেখতে লাঞ্চ টাইম চলে আসে। মহিলাটি সবাইকে খাবার সার্ভ করে দেয়। জিন তেকে নিজের হাতে খাইয়ে দিতে গেলে, না না মম, এটা আমার শ্বশুর বাড়ি, এখানে খাইও না আমাকে, আমার একটা প্রেস্টিজ আছে। সবাই তের কথা শুনে হেসে দেয়। দেখতে দেখতে সন্ধে হয়ে যায়। জিন ঘড়ির দিকে তাকায় এবং বসা থেকে উঠে দাঁড়ায়। আমি এবারে আসি তাহলে, সন্ধে হয়ে গেছে। কেন দিদি, আজকের দিনটা কি মেয়ে শ্বশুর বাড়ি থেকে গেলে হতো না? না, অন্য দিন, আজকে আর থাকা যাবে না। আমার হাজবেন্ড আমার জন্য ওয়েট করছে। তে এলাম। হ্যাঁ মা, চলো। তুমি কোথায় যাবে? কেন, ড্রপ করতে? না না, তোমাকে যাওয়ার দরকার নেই, আমি একাই যেতে পারবো, রাস্তা চিনে গেছি। না না মা, কোনো দরকার নেই, সন্ধে হয়ে গেছে, আমি ছেড়ে দিয়ে আসছি। বুঝতে পারছি না কেন, তোমাকে ছাড়তে তো হবে না, ব্যাপারটা অনেক বাড়াবাড়ি হয়ে যাবে। জিমিন কিছু একটা বুঝতে পেরে বলে, আচ্ছা আমি যাব না, আমি ড্রাইভারকে গাড়ি বার করতে বলছি, তুমি আমার গাড়ি করে যাও, তবু আমি একা যেতে দেবো না। জিন তাতেই রাজি হয়ে যায় এবং বেরিয়ে যায়। ল্যাপটপটা খোলো জিমিন, ড্যাড কি করছে দেখতে হবে, আজ একটা বড় ঝগড়া হবে। বাবা বাবা, কি মেয়ে দেখো না, বাবা মা ঝগড়া দেখার জন্য কত এক্সাইটেড। এক্সাইটেড হব না বুঝতে পারছো না জিমিন, এই প্রথমবার এত বড় ঝগড়া হবে। মম নিজে থেকে ঝগড়া করছে। জিমিন ল্যাপটপটা অন করে টেবিলে রাখে। আমিও এসে গেছি, আমিও দেখবো। কে বারণ করেছে? বসে পড়ো। জেহুক টের হাতে একটা পপকর্নের প্যাকেট ধরিয়ে দেয়। দারুণ একটা মুভি চলবে এখন, হাতে পপকর্ন না থাকলে হয়, তাই তোমার জন্য একটা, আমার জন্য একটা নিয়ে চলে এলাম। ও জেহুক, তুমি একদম আমার মনের কথা বুঝেছো, এখন তো পপকর্নই দরকার। তোমার ড্যাড ওদিকে রেগে বসে আছে আর তুমি পপকর্ন হাতে এটাকে মুভি হিসেবে দেখতে বসেছো। তুমি অত শত